এক্সাম হবে, বা আমরা ওভারঅল একটা ধারণা দিয়েছিলাম কোর্সটা সম্পর্কে, একটা আউটলাইন দিয়েছিলাম। তো আপনারা যারা ক্লাস হয়তো মিস করেছেন তারা জানেন কিনা যে আপনাদের বলেছিলাম আমি যে আপনাদের কিন্তু এইবার থেকে মিড এক্সামটা হবে, তাই না? আপনারা হয়তো লাস্ট সেমিস্টারে শুধুমাত্র ফাইনাল, তাই না? একটা আবার টপিক করে দিচ্ছি যেহেতু হয়তো মিস করেছেন অনেকে। তো মিড টার্মে আপনাদের মূলত কোশ্চেন থাকে হলো 4টা কোশ্চেন, হ্যাঁ, সেখান থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, মানে 3 সেটের কোশ্চেন অ্যান্সার করতে হবে। টোটাল 30 মার্কের আপনাদের মিড টার্ম এক্সাম হবে। আর বাকি ফাইনাল এক্সাম দিয়েছেন 5টা কোশ্চেন থাকে, সেখান থেকে 4টা অ্যান্সার করতে হয়, 40 মার্কস, তাই তো? তাহলে 30 আর 40 মিলে হবে 70। বাকি 30% মার্ক হবে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স, ক্লাস টেস্ট এন্ড প্রেজেন্টেশন অফ অ্যাসাইনমেন্ট, তাই তো? ওকে, তাই তো আমরা আর আরেকটা হলো যে আপনার মিড টার্মে যে সিলেবাসটা থাকে সেটা কিন্তু ফাইনাল টার্মে থাকে না। মানে মিডের আগে যা পড়বেন সেটা থাকবে মিডের সিলেবাস, এবং মিডের পর থেকে যা পড়বেন সেটা হবে ফাইনালের সিলেবাস। ঠিক আছে? যেমন আগের সেমিস্টারটা আপনারা পড়েছিলেন যে ওভারঅল পুরো সেমিস্টার যা পড়েছেন সেটার উপর ফাইনাল এক্সাম দিতে হয়েছে। তো এবারে সেটা দুই ভাগ হয়ে যাবে আর কি। মিডের আগের পার্টটুকু মিডে এক্সাম হবে, এবং ফাইনাল মিডের পর থেকে যে পড়াটা হবে সেটা হবে ফাইনাল এক্সাম। বুঝতে পেরেছেন? তো এটা আপনার জন্য একটা লোডটা কমিয়ে দেবে, পড়ার একটু লোড কমিয়ে দেবে ফাইনালের আগে, কিন্তু আবার একটা অসুবিধা করে আপনার এক্সাম বেশি দিতে হচ্ছে। এটা আবার আরেকটা এক্সাম বেশি দেওয়ার সুবিধা আছে, যে দেখা যায় যে অনেক সময় বললাম ক্লাসে বলেছেন যে একজন কোনো কারণে একটা পরীক্ষা খারাপ করেছে, তো তার আসলে রেজাল্টটা ভালো করার স্কোপটা কমে যায়। এখন যেহেতু 2টা এক্সাম হবে, তাহলে একটাতে কোনো কারণে খারাপ করলো, আরেকটা দিয়ে সেটা সম্ভব, তাই না? যাক, আমরা তাহলে মানে কথা না বাড়ায় আর শুরু করে দিই আমরা। তো আজকে আমরা যেটা করব মূলত আজকে পড়ব হলো ডায়োড। আপনার লাস্ট ক্লাসে আপনাদের যারা ছিল তাদেরকে ডায়োড সম্পর্কে একটু ব্রিফলি ধারণা দিয়েছিলাম। তো আমরা আবার শুরু থেকে শুরু করব ডায়োড সম্পর্কে। তো যদি দেখি আমরা ডায়োড কি আসলে, পরে তো কি লেখা আপনার সেমিকন্ডাক্টর পড়ে আসছিলেন কি? তো আমরা পড়েছিলাম যে সেমিকন্ডাক্টর মূলত হয় দুই ধরনের, মানে ডোপিং করি আমরা দুই ধরনের, পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ, তাই তো? এটা কি মূলত আমাদের ধরেন এটা হলো পি টাইপ, আর এটা কি ধরেন এন টাইপ। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলবো? মানে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে আমাদের কোন জিনিসটা বেশি থাকে? পি টাইপ সেমিকন্ডাক্টর। দেখেন আমরা বলছিলাম যে আমাদের মূলত কারেন্ট ক্যারি করে দুইটা কারণে, দুইটা ইসের কারণে, ক্যারিয়ার চার্জ ক্যারিয়ার থাকে, একটা ছিল ইলেকট্রন আর একটা ভোল্ট, তাই না? ভোল্টটা ভোল্ট কি বলেছিলাম লাস্ট ক্লাসে? ভোল্ট জানো হলো পির ভিতরে বেশি থাকে। ভোল্ট আসলে কি জিনিস? ইলেকট্রন ভোল্ট হলো আপনার একটা ভোল্ট হলো শূন্যস্থান, হ্যাঁ, ভোল্ট হলো একটা ফাঁকা স্থান। হ্যাঁ, তারপরে ক্লাসে বুঝিয়েছিলাম আপনাদের যে একটা ইলেকট্রন মুভ করতে পারে, ইলেকট্রিক্যাল ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, ইলেকট্রন মানে একটা মুভ করতে পারে, কিন্তু একটা ফাঁকা স্থান কিভাবে মুভ করতে পারে? যখন এই এটা ওইখানে যাবে তখন এই জায়গাটা ফাঁকা থাকবে। কারণ লাস্ট ক্লাসে হয়তো বুঝতেছেন অনেক কিছু, তাই না? আমি প্রশ্নটা হলো ধরুন ইলেকট্রন, আমাদের দুই ধরনের ক্যারিয়ার আছে, কি কি বললাম? ইলেকট্রন আর হোল। হ্যাঁ, ইলেকট্রন আর হোল। ইলেকট্রন বুঝলাম সে কি করতে পারে, মুভ করতে পারে, তাই তো? ফাঁকা স্থানটা কিভাবে? হোল মানে বললাম একটা ফাঁকা স্থান, ফাঁকা স্থান কিভাবে মুভ করতে পারে? ফাঁকা স্থান আপনি পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, ফাঁকা স্থান মানে এই জায়গা থেকে যখন ইলেকট্রনটা ওখানে চলে যাবে তখন ওটা আবার ফাঁকা হয়ে যাবে, বলে নিয়ে যায় তখন বলতে গেলে ধরেন আপনি এটা একটা ইলেকট্রনের শেল, জি স্যার, আর এটা হলো আরেকটা শেল। তাহলে ইলেকট্রন ধরেন এখানে ফাঁকা স্থান, আর এটা হলো ইলেকট্রন, তাই না? শেয়ারের মাধ্যমে না? ইলেকট্রনটা ধরেন এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, তো এইটা ইলেকট্রনটা এখানে ধরেন আছে, ইলেকট্রনটা আছে, আর এটা একটা ফাঁকা স্থান আছে। কোনো কারণে ইলেকট্রন যদি এখান থেকে এখানে মুভ করে তাহলে কি হবে? এটা ফাঁকা হবে আর এখানে কি হবে? তাহলে আগে ফাঁকা ছিল কোথায়, কোন জায়গাটায়? এখন ফাঁকা ছিল কোথায়? তাহলে বলতে পারেন যে ফাঁকা স্থান আসলে অ্যাকচুয়ালি দিক থেকে এই জায়গাটায় হ্যাঁ ফাঁকা স্থান ব্যবহার করতে পারবো। ইলেকট্রন পাওয়া থেকে দিক থেকে মুভ করেছে, এই সাথে কিছু এদিকে আসছে, ফাঁকা স্থান কি হচ্ছে? এই দিক থেকে এদিকে চলে আসছে, অপোজিট দিকে, বা হোলটা এই থেকে এদিকে মুভ করছে। তাহলে বলতে পারেন ইলেকট্রন যেদিকে মুভ করে হোলটা কি করে? বিপরীত দিকে মুভ করে, তাই তো? ওকে,
তাহলে যেটা বলেছিলাম যে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টরের কোনটা বেশি থাকবে, ইলেকট্রন না হোল? মনে রাখবেন দুই ধরনের ক্যারিয়ার কি বললাম, ইলেকট্রন আর হোল। ইলেকট্রনের মাধ্যমে কারেন্ট ফ্লো হয়, হোলের কারণে কারেন্ট ফ্লো হয়। এখন কথা হলো পি টাইপের কোনটা বেশি, এন টাইপের কোনটা বেশি থাকবে? পি টাইপ, মনে রাখবেন পি টাইপ বেশি থাকবে, হোল বেশি। হ্যাঁ, হোল বেশি, ইলেকট্রন কম। আর এন টাইপে কি হবে? ইলেকট্রন বেশি, হোল কম, মানে তুলনামূলক কম আর কি। ঠিক আছে, মানে এখানে যে ইলেকট্রন থাকে তার তুলনায় অনেক বেশি হোল থাকে, বা এই এন টাইপের ম্যাটেরিয়ালসে যে পরিমাণ হোল থাকে তার থেকে অনেক বেশি ইলেকট্রন থাকে। বুঝতে পেরেছি? তার মানে আপনার পি টাইপে আমাদের মেজরিটি ক্যারিয়ার কে হোল, আর মাইনরিটি ক্যারিয়ার কে ইলেকট্রন। আর এন টাইপে আমাদের মেজরিটি ক্যারিয়ার কে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার কে হোল। বুঝতে পেরেছি? তো পরীক্ষা যদি এরকম আসতো আপনাদের যে পি টাইপ এবং এন টাইপে মেজরিটি এবং মাইনরিটি হোল ক্যারিয়ার কোনটা সেটা লিখতে বলা হতো। যেটা বেশি থাকবে সেটা মেজরিটি, যেটা কম থাকবে সেটা যদি মনে না থাকে দেখেন এতে মনে রাখবে নেগেটিভ, নেগেটিভ যদি হয় এটা পেয়ে মনে রাখবেন নেগেটিভ তো ইলেকট্রন চার্জ নেগেটিভ, প্ল্যানটা বেশি একটু বেশি থাকে, হোল বেশি, এখানে হোল বেশি, এভাবে মনে রাখবেন। আচ্ছা, লাস্ট কথা আরো ব্যাখ্যা করেছিলাম আমি যে যদি আমরা ধরেন কোনো একটা সাবস্ট্রেট আছে, একটা ম্যাটেরিয়ালস আছে, তো কোনো কারণে যদি আমরা এই সেটটাকে পি টাইপ ডোপিং করি আর এই সেটটাকে এন টাইপ ডোপিং করি, মাঝখানে আমাদের একটা রিজিয়ন তৈরি হয়, সেটা কি? সেটা ডিপ্লেশন রিজিয়ন। ডিপ্লেশন না ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন, ডিপ্লেশন রিজিয়ন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এইখানে আমাদের কি বেশি থাকে বলুন তো? এখানে ইলেকট্রন থাকে। আমি যদি আরো চিত্রটা ভালো করে পড়ে এটা চিত্রটা দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। দেখেন আমাদের যে এই যে কি বলে এটাকে, গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন বা এটা কি বলে ব্রাউন কালার, সেটা হলো ইলেকট্রন। হ্যাঁ, আর যে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সেটা হলো হোল ধরি আমরা। তাহলে এই পি টাইপে আমাদের কোনটা বেশি? হোল বেশি। আর এন টাইপে কোনটা বেশি? ইলেকট্রন বেশি, তাই তো? এখন আমি প্লাস 3 বুঝাইছিলাম যে ব্যাপন নামে একটা জিনিস আছে, বা যেটাকে ইংলিশে বলে ডিফিউশন। যে আপনি কোনো কারণে কি ধরেন আপনার ওই ধরেন রুমের কর্নার থেকে যদি একটা পারফিউম ইউজ করেন অথবা অ্যারোসল ইউজ করেন, তাহলে কি হয়? পুরো করে শোনা যায় না? কারণ কি? কারণ আপনি যখন ওখানে কি করেছিলেন, স্প্রে করেছিলেন, তো ওইখানে ঘনত্বটা বেশি ছিল অ্যারোসলের, কিন্তু ধরুন আপনি এই কর্নারটাতে অ্যারোসল তখন ছিল না, তাহলে তখন কি হয়েছে? ওই যেখান থেকে ঘনত্ব বেশি ছিল সেখান থেকে কি করছে? অ্যারোসলটা কম ঘনত্বের দিকে ছড়িয়ে গেছে, তাই তো? এই প্রক্রিয়াটা কি বলে? ব্যাপন। তার মানে যদি আমাদের এখানে ইলেকট্রন বেশি থাকে আর আমাদের কি এখানে কি আছে, ইলেকট্রন কম আছে, তাহলে কি করবে? ইলেকট্রনগুলো এদিকে মুখ করা ট্রাই করবে, তাই তো? হ্যাঁ, আর হোলগুলো কোথায় যেতে যাবে? এইদিকে। তাহলে মাঝখানে এসে কি হবে বলেন তো? এখান থেকে হোলগুলো ইলেকট্রনগুলো আসতেছিল, এদিক থেকে হোলগুলো আসতেছিল ধরলাম আমি। হ্যাঁ, তাহলে কি হবে বলেন তো? আলটিমেটলি এখানে ইলেকট্রন হোলগুলো কি রিকম্বাইন হবে, মানে ইলেকট্রন আর একটা হোল, হোল মানে ফাঁকা স্থান, তাহলে ইলেকট্রনগুলো কি করবে? ফাঁকা স্থানগুলোতে কি করবে? তাহলে আলটিমেটলি কি হবে? ওই অ্যাটমটা নিউট্রাল হয়ে যাবে না? ওখানে ওই যে অ্যাটমের মধ্যে এটা ঘটনা ঘটেছে সেই অ্যাটমটা কি কোনো আমাদের কোনো চার্জ আছে এখন? ইলেকট্রন চার্জ তো নেগেটিভ ছিল, আর যদি হোলকে ইকুইভ্যালেন্ট চার্জ চিন্তা করি তাহলে সেটা কি পজিটিভ, তাহলে দুইটা মিলে কি হবে? নিউট্রাল হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে মাঝখানে যে অ্যাটমগুলো থাকবে সেগুলো কি কোনো চার্জ থাকবে? থাকবে না, তাই না? তার মানে এইখানে একটা নিউট্রাল অ্যাটমের একটা লেয়ার তৈরি হবে, মানে যার মধ্যে কোনো চার্জ নেই আপাতত দৃষ্টিতে। তার মানে কি হবে? এখন দেখেন আমি যদি বলি এই পাশের সাইডটা হলো এটা আসলে অ্যাটম দেখানো হয়েছে, আপনি যদি অ্যাটম চিন্তা না করেন এদিকে কি আসছিল, হোলগুলো আসছিল, আপনি তাহলে এই পাশে চিন্তা করেন, এটা হোল এই পাশে চিন্তা করেন। এখানে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু অ্যাটম দেখানো হয়েছে, অ্যাটম কথা বাদ দেন, আপনি ধরেন এটা হোল, অ্যাটম না, আপনি হোলের কথা চিন্তা করেন, হোল তার অ্যাটম না, তাহলে এই পাশে কি আসছিল? ইলেকট্রনগুলো আসতেছিল, তাই তো? আর আলটিমেটলি কি হচ্ছে বলুন তো? এই যে এই পাশে পুরো একটা লাইন ধরে আমি কথা বলতেছি না, কি আছে আমাদের? হোলগুলো আছে, বা এইটা কি আমাদের একটা
ব্যাটারি পজিটিভ টার্মিনালের মধ্যে কাজ করতেছে না, একটা প্লেটের মধ্যে কাজ করতেছে না, যে সেটটাতে কি সবগুলা পজিটিভ চার্জ আছে, আর এই পাশে কি আছে নেগেটিভ হোলের কিন্তু কোনো চার্জ নেই আপাতত, কিন্তু আমি ওটা ইকুইভ্যালেন্ট চার্জ হলো, যেহেতু এটা দেখেন আমরা একটু দেখালাম কি ইলেকট্রন যেদিকে মুভ করে হোল তার উল্টা দিকে মুভ করে, তাই না? তাই তো এটা কার ধর্ম আসলে এই উল্টা দিকে মুভ করে না, ইলেকট্রন উল্টা পজিটিভ যে চার্জ থাকবে সেটা, তো আমরা বলতে পারি যে হোলের ইকুইভ্যালেন্ট চার্জটা হলো পজিটিভ করতে পারি আমরা। তো এই পাশটা আমরা কি করতে পারি, চিন্তা করতে পারি একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাই না? কারণ এই পাশে সব পজিটিভ টার্মিনালটা আছে, আর এই পাশে চিন্তা করতে পারি কি নেগেটিভ টার্মিনাল, তাই তো? তাহলে কাইন্ড অফ কি হবে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এখানে কি হয় একটা বলেন তো, মানে যখন আমাদের পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাই তো? মানে এখানে সোজা কথা হলো এখানে একটা কিছু ভোল্টেজ পাবে, ডিফারেন্স পাবে দুইটার মধ্যে, মানে এই লেয়ারটার মধ্যে কিছু ভোল্টেজ পাবেন এখানে। কত ভোল্টেজ ধরেন, মোটামুটি ধরেন 0.7 ভোল্ট হতে পারে, বুঝতে পেরেছি সিলিকনের জন্য। মানে এইখানে যে ডিপ্লিশন লেয়ারটা তৈরি হবে একদম ইনিশিয়াল পর্যায়ে, এখানে কি কোনো ডিপ্লিশন লেয়ার ছিল? না, একদম ছিল না, তাই না? তখন আমাদের এখানে ডিপ্লিশন লেয়ারের পোটেনশিয়াল বেরিয়ার কত ছিল? 0, তাই না? কিন্তু এখন যখন ডিপ্লিশন লেয়ারটা তৈরি হলো তখন এখানে মোটামুটি কত ভোল্টেজের ডিফারেন্স পাচ্ছি দুইটা টার্মিনালের মধ্যে? মোটামুটি 0.7, এটা ম্যাটেরিয়ালস টু ম্যাটেরিয়াল ভেরি করবে, আমরা ধরে নিই ইন জেনারেল 0.7। তাহলে এখন ধরেন শুরুতে যখন এখানকার পাশের হোলগুলা যেতে যাচ্ছিল এইদিকে, তাই না? এদিকে যেতে যাচ্ছিল, শুরুতে তো কোনো বাধা ছিল না, মাঝখানে তো পটেনশিয়াল ভেরিয়ারটা ছিল না, সবাই যেতে পারতেছিল। কিন্তু এখন যদি যেতে চায় এই পাশটা কি করতেছি, ব্যাটারি পজিটিভ টার্মিনালের মতো কাজ করতেছে, তাহলে এই পজিটিভ চার্জটা এটা কি করবে, বাধা দিবে না? কি করবে, রিপালস করবে না? বা সোজা কথা আগে তো ব্যারিয়ার ছিল না, মানে এইটুকু পার করতে দেখেন আপনার, এইটুকু পার করতে এখন কত মিনিমাম কত ভোল্ট লাগতেছে? 0.7 ভোল্ট লাগতেছে, তাই না? এখন এইটা এই ভোল্টার যদি এনার্জি মিনিমাম 0.7 না থাকে তাহলে কি এই পাশ থেকে আসতে পারবে? কারণ হলো এই 0.7 ভোল্টেজ দিয়ে সেই জায়গায় বাধা দিচ্ছে আসার জন্য। আবার ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে আসতে চায় তাহলে কি হতে হবে বলুন তো? বাধা দিচ্ছে। তাহলে ইলেকট্রনের মিনিমাম কত ভোল্টেজ দিতে হবে, থাকতে হবে 7 ভোল্টেজ থাকতে হবে এই পাশ থেকে আসার জন্য মিনিমাম, এর বেশি হলেও পারে। আবার এই ভোল্টটাকে আসতে কি করা লাগবে, বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় আর একদম সহজভাবে বুঝছেন, যখন আমাদের পি টাইপ এন টাইপ একটা ম্যাটেরিয়ালসকে আমরা কি করি, একটা সাবস্ট্রেটের উপরে ড্রপিং করি, তখন মাঝখানে একটা কি লেয়ার তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার কি করে, ইলেকট্রন এবং হোলের ফ্লোটাকে বাধা দেয়, তাই তো? তার মানে ওখানে একটা ভোল্টেজ তৈরি হয়, মানে ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, যেটাকে বলে পটেনশিয়াল ব্যারিয়ার। ব্যারিয়ার মানে বাধা প্রদান করে, তাই না? পটেনশিয়াল ব্যারিয়ার মানে হলো একটা ভোল্টেজ দিয়ে সে আমাদের কি করছে, বাধা দিচ্ছে, বুঝতে পারছেন? সহজ কথা হলো আমাদের পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়ালস যদি একটা সাবস্ট্রেটের মধ্যে ড্রপিং করি তাহলে মাঝখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে, এখন ডিপ্লেশন লেয়ারে আমাদের একটা পটেনশিয়াল ব্যারিয়ার থাকবে যেটা দিয়ে আমাদের হোল এবং ইলেকট্রনের নরমাল ফ্লোটাকে বাধা দিবে। তাহলে আমরা যদি ইলেকট্রন বা হোলটাকে এদিক থেকে এদিকে বা যে কোনো দিকে মুভ করতে চাই তো কি করতে হবে, আমাকে এই পটেনশিয়াল ব্যারিয়ার থেকে বেশি ভোল্টেজ দিতে হবে, তাই তো? আচ্ছা, এটা ছিল আমাদের পি এন জাংশন। তাহলে আমরা কি বলছিলাম আসলে, আচ্ছা মাস এটা আমরা কি করলাম আসলে, দুইটা জাংশন মানে কি, যেখানে আসলে মিলিত হয়, তাই না? বা একটা ট্রেন লাইনের জাংশন কোথায় বলি, যেখান থেকে অনেকগুলো লাইন চলে গেছে বা একসাথে মিলিত হয়েছে, তাই না? একটা কমন পয়েন্ট যেটাকে, তো এই যে এটাকে বলতেছি আমরা পিএন জাংশন, ঠিক আছে? যেহেতু পিএন পি আর এন একসাথে আমাদের এখানে একটা সাবস্ট্রেটের মধ্যে কি হয়েছে, আমাদের তো জাংশন ক্রিয়েট করেছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে একটা ডায়োড কি দিয়ে তৈরি হয়, এরকম একটা পিএন জাংশন দিয়ে তৈরি হয়, বুঝতে পেরেছি? আর কি বলছে পরের লাইনটা, কি বলছে দেখুন তো? হ্যাঁ হ্যাঁ, কেন ওয়ান ডিরেকশন এটা পরে আসতেছি দেখেন, মানে আমাদের তো টু টার্মিনাল ডিভাইস, তাই না? দুটো টার্মিনাল থাকে ডায়োডের, আর এইটা পরে কি আমাদের যখন একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হতে, কেন এটা একটু পরে আসতেছে, ঠিক আছে? তাহলে এটা হলো এই পরে নিচে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটা কিসের সিম্বল, আমাদের ডায়োড সিম্বল। তাহলে আপনি যেখানে এইটা এরকম সিম্বল দেখবেন সেটা কি মনে করবেন, তাই তো? আর ডায়োডের তাহলে এই পাশটা কি বলুন তো, এটা হলো কি বি টাইপ, কি টার্মিনাল, এটা কি, বুঝতে পেরেছি? যে পাশে দেখবেন দাগ দেওয়া আছে সেটা হলো এন সাইড, আর যে সাইডে দাগ নেই বা যেখান থেকে শুরু হয়েছে সেটা কি, বুঝতে পেরেছি? মানে পি সাইড বুঝবেন আপনি, ওকে? বা এটাকে বলা হয় অ্যানোড, ওকে? বা অ্যানোড যদি এটা পজিটিভ বলতে পারি, এই পাশে নেগেটিভ, ওকে? ঠিক আছে, তাহলে আমরা পরের সাইডটাতে যাই।
দেখি এখন আমরা বলবো ডায়োডের বায়াসিং। বায়াসিং বায়াসিং মানে কি? কেউ আপনাকে বায়াস করতেছে মানে কি? কেউ আপনাকে বায়াস করতেছে মানে কি? হ্যাঁ প্রভাবিত প্রয়োগ করা। বায়াসিং কিছু প্রয়োগ করে আপনাকে প্রভাবিত করতেছে, তাই না? ইনফ্লুয়েন্স করতেছে আপনাকে কেউ, তাই তো? সেম টু সেম আমরা কি এখন দেখবো যে আমরা ডায়োডের মধ্যে আমরা যদি বায়াসিং করি তখন আমাদের কি ধরনের ঘটনা ঘটে। তাহলে কি ধরনের বায়াসিং হতে পারে? এক হলো আমরা নো বায়াস, কোনো ধরনের বায়াস অ্যাপ্লাই করবো না, এটা হতে পারে একটা কন্ডিশন, মানে বাইরে থেকে কোনো ইনফ্লুয়েন্স দিচ্ছি না, এটা হতে পারে। আরেকটা হতে পারে আমরা সেটাকে পজিটিভ ইনফ্লুয়েন্স দিচ্ছি, বা এরকম হতো আমি যেটা বোঝাই, ধরেন আপনার কাছে একটা ডায়োড আছে, তাই তো? ডায়োড আছে, তাহলে এখানে আমরা কোনো বায়াসিং অ্যাপ্লাই করলাম না বাইরে থেকে, এটা কি বলবো? এটাকে নো বায়াস কন্ডিশন। ধরেন আপনার এখানে ডায়োড আছে, ডায়োডের আমরা কি করলাম বলেন তো? এইভাবে কানেকশন দিলাম। পজিটিভ বায়াস। আরেকটা হতে পারে কি বলেন তো? এই তিনটা বাইরে কি আর কোনো কানেকশন হতে পারে? বাইরে থেকে ফরওয়ার্ড ডিভাইস পরে আসতেছি, বলেন আপনি এটা কি এরকম এই বাইরে কোনো কানেকশন হতে পারে কিনা? সেগুলো তো পরে আসতেছি, আমি তো কারণ কি কোনটা কি সেটা পরে আসতেছি। বলে দেখেন তিন ধরনের আপনার ঘটনাই ঘটতে পারে। এক হতে পারে আমরা কোনো বায়াসিং অ্যাপ্লাই করতেছি না, আবার হতে পারে কি দেখেন আমরা ব্যাটারি পজিটিভ প্রান্ত এই পাশে কানেক্ট করেছি, নেগেটিভ প্রান্ত এই পাশে কানেক্ট করেছি। উল্টাটা হতে পারে যে নেগেটিভ প্রান্ত এই পাশে কানেক্ট করেছি, পজিটিভ প্রান্ত এই পাশে কানেক্ট করেছি। এবার কিছু হতে পারে না, তাই না? তাহলে এই যে আমরা এটাকে বলতেছি যখন আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতেছি না সেটা বলতেছি নো বায়াস কন্ডিশন। ওকে, আর এই যে আমরা পজিটিভ টার্মিনালটাকে এই পাশে কানেক্ট করেছি আর নেগেটিভ টার্মিনালটাকে এটাকে বলতেছি ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, তাই না? আর এটা কি? রিভার্স বায়াস কন্ডিশন। বুঝেছি? বা রিভার্স বায়াস যদি বলি আমি, ওকে? তাহলে এটা হলো আমাদের কি? নো বায়াস। এটা কি আমাদের ফরওয়ার্ড বায়াস, এটা কি রিভার্স বায়াস। আচ্ছা, একদম প্রথম বা এটাকে আনবায়াস কন্ডিশন বলা হয়। একদম প্রথমে আপনারা আইসি যেটা আমি ব্যাখ্যা করলাম আপনাদের যে পিটা টাইপের যেটা দিয়ে যে মাঝখানে কি তৈরি হয় ডিপ্লেশন লেয়ার, তখন তো আমরা কোনো বায়াসিং অ্যাপ্লাই করিনি, যেটা ব্যাখ্যা করলাম সেটাই ছিল নো বায়াস। তাহলে মাঝখানে যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয় এটার ভোল্টেজটা কত থাকে? ভোল্টেজ ডিফারেন্স কত থাকে এখানে? নরমালি 0.7 সিলিকনের জন্য, আর যদি জার্মেনিয়াম হয় 0.3। বুঝতে পেরেছি? ওকে, এটা ছিল আমাদের নো বায়াস কন্ডিশন। এখন যদি আমরা এটাকে ফরওয়ার্ড বায়াস দেই, ফরওয়ার্ড বায়াস মানে কি? পজিটিভটা কোন পাশে? পি সাইডে, পি সাইডে। আর নেগেটিভটা কোন সাইডে? এন সাইড যদি আমি বলি সেটাকে এইভাবে, তাহলে কি হয় বলুন তো? এই পাশে আমাদের কি ছিল? হোল বেশি ছিল। হোলগুলো কোন দিকে যেতে যাচ্ছিল? ইলেকট্রন দিকে যেতে যাচ্ছিল, এদিকে যেতে যাচ্ছিল। এই পাশে প্লেটটা এখন কোন ভোল্টেজ পাচ্ছে বলুন তো? নেগেটিভ। আর হোলটা কি ছিল আমাদের কাইন্ড অফ পজিটিভ, তাহলে পজিটিভটা কি নেগেটিভ দিকে বেশি আকর্ষিত হবে না? তাই তো? বা আবার এই পাশে কি ছিল বলেন তো? যে আমি সহজভাবে বলছি, ঘটনাটা এরকম না, আমি আপনাদের বোঝানোর জন্য সহজভাবে বলতেছি। আর এই পাশেটা কি ছিল আমাদের? পজিটিভ। আর এই পাশে ইলেকট্রন বেশি ছিল, ইলেকট্রনটা এই দিক থেকে যেতে যাচ্ছিল, তাহলে এখন অ্যাট্রাক্টেড হবে না এদিকে? হবে কি না? তাহলে আগের তুলনায় এখন কারেন্ট ফ্লো বাড়বে না কমবে সেটা বলেন তো? বাড়বে না? মানে আলটিমেটলি কি হবে? ডিপ্লেশন লেয়ারটা যেটা ছিল, ডিপ্লেশন লেয়ারটা আরো চেপে ছোট হয়ে যাবে। ধরেন এটা অনেক মোটা ছিল ডিপ্লেশন লেয়ারটা, কি হবে? ডিপ্লেশন লেয়ারটা চিকন হয়ে যাবে, চেপে যাবে। তাহলে আপনার পট চিপে গেছে, আলটিমেটলি কি হয়েছে বলেন তো? ওখানে আপনার বাধা কমে গেছে, বাধা কমে গেছে। তাহলে এখন কি ইলেকট্রনটা সহজে এদিকে বেশি ফ্লো করতে পারতেছে, হোলটা এদিকে ফ্লো করতে পারতেছে, তাই তো? তো আলটিমেটলি কি হয় যখন ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি তখন কি হয়? কি বলছে বলেন তো? লেখাটা পড়েন। যে ডিপ্রেশন যে উইথটা ছিল ওটা কি হলো? কমে গেছে। এরপরে কি হয়? যেহেতু ডিপ্লেশন লেয়ার কমে গেছে, তাহলে মেজরিটি এই পাশে হোল মেজরিটি কে ছিল? মেজরিটি কে ছিল? কিসের মধ্যে? এই টাইপের হোল বেশি ছিল, তাহলে হোলটা বেশি ফ্লো করতেছে এইদিকে। আবার এইদিকে মেজরিটি কে ছিল? ইলেকট্রন। তাহলে ইলেকট্রন এদিকে বেশি ফ্লো করতেছে, তাই না? এখন দেখেন আমরা কি জানি কোনো কিছুর মধ্যে যদি ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কারেন্ট কোন দিকে ফ্লো করে? তার অপোজিট ডিরেকশনে। তাহলে দেখেন ইলেকট্রন ফ্লো করতেছে কোন দিকে? এইদিকে। তাহলে কারেন্ট কোন দিকে পাবো? এইদিকে, তাই তো? আবার হোল কোন দিকে ফ্লো করতেছে? এইদিকে। তাহলে হোল যেদিকে যে
দিকে যাবে, মানে আলটিমেটলি বুঝাচ্ছি ধরেন ইলেকট্রন তো এই পাশ থেকে পাশে যাচ্ছে, তাহলে এটা হলো ইলেকট্রনের ডিরেকশন তাই না, আর হোলের ডিরেকশন কোন দিকে, এই দিকে, তাই তো। এখন প্রথম ইলেকট্রন যেদিকে যায় কারেন্টটা কোন দিকে যাবে, অপোজিট ডিরেকশনে, এটা হলো কারেন্টের ডিরেকশন তাই না, আই এর ডিরেকশন। আবার যদি হোল দিয়ে ব্যাখ্যা করতে চাই, হোল যেদিকে যায় কারেন্ট দিকে যায় ওই দিকে যায়, মানে এটাই কারেন্টের ডিরেকশন তাই না, তাই তো। কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে বলেন তো, কোন সাইড থেকে কোন সাইডে, পিটি থেকে মানে হোল দিকে যেদিকে যাচ্ছে কারেন্ট সেদিকে যাচ্ছে, বা ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্ট আর অপোজিট দিকে যাচ্ছে। তাহলে বলতে পারি কি ফরওয়ার্ড বায়াসের মধ্যে কি হয়, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, যদি বলি পিটের সাইড থেকে এন সাইডের দিকে যাওয়া, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালে অ্যারো থেকে ক্যাথোডের দিকে যায় তাই তো। বুঝতে পেরেছি, মানে যদি এটা একটু ডাইরেক্ট হয় তাহলে কারেন্ট এই দিক থেকে এই দিকে যাবে, তাই তো। বুঝতে পেরেছি, ওকে। তাহলে যেটা সামান্য যদি করি তাহলে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হয় যদি আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করি যখন আমাদের ডিপ্লেশন যে উইথটা সেটা কমে যায় এবং এর ফলে মেজরিটি ক্যারিয়ার আমাদের ফ্লোটা বেড়ে যায় এবং কারেন্ট ফ্লোটাও নর্মাল কন্ডিশন থেকে বেড়ে যায়, তাই তো। ওকে, দেন যদি আমরা দেখি যে আন্ডার রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়, এখন কি হয় বলুন তো, আলটিমেটলি যদি আগে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে ডিপ্লেশন রেটটা কমে যেত, এখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করলে কি হবে, বেড়ে যাবে তাই না। কাইন্ড অফ এখানে যদি পজিটিভ থাকে, ধর এই পাশে হলো পজিটিভ অ্যাঙ্গেল যদি চিন্তা করি, তাহলে ভোল্টেজ দিকে আসতে যাচ্ছিল, কি করবে, ভোল্টটাকে বাধা দিবে, পজিটিভ ভোল্টটা দিকে আসতে যাচ্ছিল কিন্তু এখন পাচ্ছে সে কি পজিটিভ ভোল্টেজ, বাধা দিচ্ছে। আবার এই দিক থেকে আসছে এই পাশে পাচ্ছে কি নেগেটিভ, ইলেকট্রন আসতে যাচ্ছিল এই দিকে, ইলেকট্রনটাকে বাধা দিবে, বাধা পরিমাণ বাড়তেছে না আলটিমেটলি আগের তুলনায়, মানে কি উইথটা বেড়ে যাচ্ছে। তাহলে এই ডিপ্রেশন উইথ যদি বেড়ে যায় আগের তুলনায় কি হবে, এখন মেজরিটি ক্যারিয়ার ফ্লো কি হবে, মেজরিটি ক্যারিয়ার ফ্লো কি হবে, কমে যাবে না বেড়ে যাবে, কমে যাবে। মেজরিটি ক্যারিয়ার ফ্লো যদি কমে যায় তাহলে কারেন্টের মান কি হবে, আলটিমেটলি কমে যাবে। আলটিমেটলি কি হবে, আস্তে আস্তে কমতে কমতে জিরো, মানে কোনো কারেন্টই হবে না বলতে গেলে। কিন্তু তো রিভার্স বায়াস কন্ডিশনে কি কোনো কারেন্ট ফ্লো হয় না, হ্যাঁ কারেন্ট ফ্লো কিছুটা হয়। কিভাবে হয় দেখেন, এই পাশে তো আমি বলছি যে কি বেশি, হোল বেশি, কিন্তু কিছু ইলেকট্রন তো আছে, ইলেকট্রনগুলো তো আবার কি অ্যাট্রাক্ট ফিল করবে না এদিকে, হ্যাঁ হোলগুলো নিলে বাধা ফিল করতেছে যাওয়ার জন্য, ইলেকট্রনগুলো তো এইদিকে আসতে পারবে কিছুটা, যেহেতু ইলেকট্রন পরিমাণ কম কম না এই পাশে, ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার ছিল না এই পাশে নাকি, আর এই পাশে কি মাইনরিটি ক্যারিয়ার ছিল, কে হোল, তাহলে হোল মাইনরিটি মানে কম পরিমাণ, কিন্তু কম হলেও সে তো কিছু পরিমাণ আসতে পারবে এখানে তাই না, বা ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে যেতে পারবে কিছুটা, কারণ ওটা মাইনরিটি ক্যারিয়ারের কারণে। তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে যে কারেন্ট ফ্লোটা হয় অল্প পরিমাণ কারেন্ট ফ্লো কার জন্য হয়, মেজরিটি ক্যারিয়ারের জন্য, মাইনরিটি ক্যারিয়ারের জন্য, না মেজরিটি ক্যারিয়ার কেন হবে, মেজরিটি ক্যারিয়ার চাইতে পারতেছে না, বাধা দিচ্ছে তাই না, মাইনরিটি ক্যারিয়ারের জন্য হয় না। তাহলে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যে কারেন্ট ফ্লোটা হয় এটা কার জন্য হয়, মেজরিটি না মাইনরিটি, মেজরিটি ক্যারিয়ারের জন্য হয়, বুঝতে পেরেছি। এবং ওই কারেন্টের মান বেশি থাকে তাই না, বিচলিত কমে যায়, মেজরিটি ক্যারিয়ারগুলো ফ্লো করতে পারে সহজে, কি হয় কারেন্টের পরিমাণ বেশি থাকে। তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে কি হয়, আলটিমেটলি ডিপ্লেশন রেটটা বেড়ে যায়, মেজরিটি ক্যারিয়ারগুলো সহজে ফ্লো করতে পারে না, মাইনরিটি ক্যারিয়ারগুলো কি করতে পারে, আলটিমেটলি কিছুটা হলেও ফ্লো করতে পারে তাই না, ওখানে আমরা কিছু পরিমাণ কারেন্ট পাবো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, বুঝতে পেরেছি। একেবারে যে জিরো হয়ে যাবে ব্যাপারটা এমন না, মানে অল্প পরিমাণ কারেন্ট পাবো এখানে, কারেন্টটা আপনি ওটাকে নেগলিজিবল ধরতে পারেন, এটা জিরো করতে পারেন, মানে বলতে পারি না। তাহলে কি হচ্ছে বলেন তো, তাহলে কি যদি রিভার্স বায়াস কন্ডিশন, তাহলে কারেন্টের ফ্লো কোন দিকে, কোন দিকে কোন দিকে, কিভাবে এর দিকে, আমি তো বললাম এটা নেগলিজিবল এবং আমি ওটাকে বললাম কারেন্ট ফ্লো আলটিমেটলি নেগলিজিবল এবং আউট অফ জিরো, কত কারেন্ট ফ্লোই নাই, ওটাকে নেগলেক্ট করেন না আপনি, যে অল্প পরিমাণ যে কারেন্ট ওটা তাই থাকলে কি না থাকলে কি না। যদি আমি নর্মাল কন্ডিশনে বলি ওটাও কাজে আছে, ওটা যখন আপনি ফটো ডিটেক্টর করবেন, আমাদের যে ডিটেক্টরগুলো কাজ করে, বা ফটোভোল্টাইক সেল, হ্যাঁ ওইখানে কিন্তু রিভার্স বায়াস কাজে লাগানো হয়। তো আপাতত ওটা বাদ দেন, আপনি নর্মাল কন্ডিশন চিন্তা করেন, কারেন্টে কি করতে পারে রিভার্স বায়াসে, কারেন্ট ফ্লো জিরো, নর্মাল কন্ডিশনে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো কিন্তু হয়, নর্মাল কন্ডিশনে কারেন্ট ফ্লো তাহলে জিরো, রিভার্স বায়াসের ক্ষেত্রে আমাদের কারেন্ট ফ্লোটাকে বাধা দিচ্ছে, যেতে দিচ্ছে না, আর ফরওয়ার্ড বায়াসে কি যেতে দিচ্ছে তাই না। আলটিমেটলি যখন ফরওয়ার্ড বায়াসে বলছিলাম সে পি থেকে আগে দিকে যাচ্ছিল কারেন্টটা, আর রিভার্স বায়াসে কি হয়েছে, যাচ্ছে জিরো, জিরো, তার মানে কারেন্ট সব একদিকে যাচ্ছে না,
একদিকে তো যাচ্ছে তাই তো, কারেন্টটা কোন দিকে দিতে যাচ্ছে, একদিকে দিতে দিচ্ছে, আর অপোজিট ডিরেকশনে কি করতেছে, বাধা দিচ্ছে তাই তো। আচ্ছা এখন কথা হলো, এটা তো বুঝলাম, এখন সাম আপনার লাভ করে বলেছিলাম, ধরেন নাও এটাকে আমি করলাম উল্টাই দিলে এটা কি ধরনের বায়াস, রিভার্স বায়াস, ফরওয়ার্ড বায়াস, এবার বলেন ফরওয়ার্ড করে দেন, রিভার্স করে দেন, বলেন হ্যাঁ সবাই বলেন ফরওয়ার্ড না রিভার্স, এটা ফরওয়ার্ড না রিভার্স, কি কারণে ফরওয়ার্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড রিভার্স কিভাবে সহজে মনে রাখবেন, এটা কি বলছেন, এই পাশে পি এই পাশে N, তাই তো, যেটাই হোক আমার কানেকশন যেভাবে দেওয়া থাকুক মনে রাখবেন পি এর সাথে যদি পজিটিভ টার্মিনাল থাকে আর এর সাথে যদি নেগেটিভ টার্মিনাল থাকে সেটা কি ফরওয়ার্ড বায়াস। এখন আমি কনফার্ম যেভাবে দিই, ধরেন আপনি আমি অনেক ইচ্ছা মতো আঁকলাম, ধরেন এইভাবে আঁকলাম, এটা কি বলেন তো, এটা পি পজিটিভ পি টার্মটাই এই পাশে কি পাইছে, হ্যাঁ আচ্ছা এটা তাই না, এটা পি, এটা কি এর সাথে কি পেয়েছে, মানে এর সাথে পজিটিভ টার্ম পেয়েছে আর এর সাথে কি পেয়েছে, এটা কি ধরনের বায়াসিং, রিভার্স বায়াস, রিভার্স তাই না। এখন আপনার সার্কিট যেরকম থাকবে আপনি যেটা মনে রাখবেন, প্রথমে দেখার চেষ্টা করবেন যে আপনার পি টাইপের সাথে কি আছে, এন টাইপের সাথে সাইডে কি আছে, পি টাইপের সাইডে যদি পজিটিভ থাকে মনে রাখবেন, পি থেকে মনে রাখবেন কি পজিটিভ, আর এতে মনে রাখেন নেগেটিভ, এভাবে মনে রাখবেন। পজিটিভের সাথে যদি পজিটিভ থাকে তাহলে হলো ফরওয়ার্ড বায়াস, বুঝতে পেরেছি। আর পজিটিভের সাথে যদি কোনো নেগেটিভ কানেকশন চলে আসে তাহলে কি এভাবে মনে রাখবেন। যে কোনো সার্কিট থেকে এটাকে আগে আইডেন্টিফাই করবে এটা কি ফরওয়ার্ড বায়াস আছে না রিভার্স বায়াস আছে, বুঝতে পেরেছি। এই যে হ্যাঁ হ্যাঁ এটা মনে থাকবে না, ওকে ঠিক আছে, মনে থাকলে হয়েছে, যেভাবে মনে রাখতে পারেন। ওকে দেন আমরা আগাই, ঠিক আছে। তাহলে দেখেন যেটা বললাম আপনাদের এটা কি ঠিক আছে কিনা, লজিকের সাথে ঠিক আছে কিনা, যেটা বইয়ে বলছিলাম তাই না, এটা কি ছিল রিভার্স বায়াস। এবারে ছিল আমাদের কি ক্যাথোড বাই অ্যান, এর সাথে কি কি আসছে পাচ্ছে, তো এটা রিভার্স বায়াস। আর এখানে কি ছিল এন, এর সাথে কি নেগেটিভ পাচ্ছে, অথবা এই পাশে কি ছিল পি, এর সাথে কি পাচ্ছে পজিটিভ পাচ্ছে, ফরওয়ার্ড বায়াস। এইভাবে আইডেন্টিফাই করে ফেলুন। প্রথম দেখি আমাদের ডায়োডের যখন আমরা অ্যাপ্লিকেশনগুলো বা ম্যাথমেটিক্যাল জিনিসগুলো শুরু করবো তখন কিন্তু এই প্রথম কাজটাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এটা ফরওয়ার্ড বায়াস আছে রিভার্স বায়াস আছে, বুঝতে পেরেছি। এই কারণে বায়াস এটা দেখালাম। ওকে দেন এখন যদি আমরা দেখি, এখন আমরা একটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটু পড়াশোনা করব, যে একটা আইডিয়াল ডায়োড কিরকম হয়। আইডিয়াল ডায়োড আসলে কি, আদর্শ আদর্শ কোন কিছু আদর্শ মানে আদর্শ বলতে বুঝলাম, দেখেন একটু দেখালাম না যে আমাদের কি একটা মাঝখানে একটা পটেনশিয়াল ভ্যালু তৈরি হয় তাই না, হ্যাঁ কিন্তু একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ওখানে পটেনশিয়াল ভ্যালু তৈরি হওয়ার কথা না, জিরো ভোল্টেজ হওয়ার কথা, বুঝতে পেরেছি, মাঝখানে রিজিয়নটা, বুঝতে পেরেছি। তাহলে কি বলছে, একটা আইডিয়াল ডায়োড কি হিসেবে মতো কাজ করে, বেসিক্যালি একটা আইডিয়াল ডায়োডকে আমরা সুইচের মতো কাজ করাইতে পারি। কি বলছে, একটা আইডিয়াল ডায়োড হলো টু টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস, এটা বললাম ডায়োড আমরা টু টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস, তাই তো। তারপর কি মেড আপ অফ আইদার জার্মেনিয়াম অর সিলিকন, ডায়োড কি দিয়ে তৈরি আমাদের, জার্মেনিয়াম সিলিকন, ওকে। ক্যারেক্টারিস্টিক সিমিলার টু অ্যান আইডিয়াল সুইচ, একটা আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক হয় একটা আইডিয়াল সুইচের মতো, কীভাবে হয় সেটা দেখাচ্ছি একটু পরে। এরপর কি বলছে, কন্ডাক্ট কারেন্ট ইন ওয়ান ডিরেকশন, কারেন্ট কোন দিকে, একমুখী কারেন্ট তাই না, যেটা দেখাইছিলাম ফরওয়ার্ড বায়াসে কি হয় আমাদের অ্যানোড থেকে ক্যাথোডের দিকে আমাদের কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে কি সেটা হয়, মানে বায়াস কিন্তু বায়াসিং উল্টাই দিলে কিন্তু আর কানেকশন মানে কারেন্ট ফ্লো হচ্ছে না রিভার্স বায়াসের ক্ষেত্রে, তাহলে কারেন্ট সবসময় একদিকে নিচ্ছে তাই তো, ওকে। আর ইউজড অ্যাজ অ্যান আনকন্ট্রোল সুইচ, বুঝতে পারছি, এরকম এটা একটা এক ধরনের সুইচের মতো কাজ করবে যেটা কিন্তু আমাদের কন্ট্রোলে নাই, আনকন্ট্রোল সুইচ, বুঝতে পেরেছি, ওকে, কন্ট্রোল থাকবে না। এরপর দেখেন এখন থেকে কিন্তু আপনাদের মানে ইম্পর্টেন্ট পার্ট শুরু হয়ে গেছে। এখন দেখেন আমরা একটা যে ডায়োডের মধ্যে যে বললাম যে কারেন্ট ফ্লো হবে তাই না, কারেন্ট ফ্লো এর একটা ইকুয়েশন আছে আমাদের, এটা কি দেখেন এই যে আইডি ডিটি বুঝবেন ডায়োড, তাহলে ডায়োডের মধ্যে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে সেই কারেন্টের ইকুয়েশনটা কি, এটা কি মনে রাখেন, আইডি ইকুয়াল আইএস, কি
ধরে রাখা লাগবে না, সমস্যা নেই। ব্যাপারটা যেটা হয়েছে যেখানে যে আইএস পরে ভিডিটা কি দেখেন আপনি ডায়োডের ধরে আপনি সার্কিট অ্যাপ্লাই করছেন তাই না, তাহলে কিছু কি হবে, এটা কিছু ভোল্টেজ ড্রপ হবে তাই না, আর এখানে কি হবে বাকি ভোল্টেজটা এখানে পাবো তাই তো। এইটা ডায়োডের একটা যে ভোল্টেজটা সেটাই কি আমাদের ভিডি, আর টি কি ভিটি হলো আমাদের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ, মিনিমাম একটা ভোল্টেজ থাকবে সেটা, অত কথা মনে রাখার দরকার নাই। ধরেন কোনোভাবে যদি কি বলে এটাকে এই বিডি এর মানটা বাড়ে, আলটিমেটলি এই টার্মটা কি হবে বলেন তো, কোনো কিছু পাওয়ার বাড়ে বিডি বাড়া মানে কি না, আলটিমেটলি দেখেন এটা একটা পাওয়ার মধ্যে আপনি টু পাওয়ার সামথিং কাজ করতেছে না তাই তো। এটার মান যদি বাড়ে, এই বিডির মান যদি বাড়ে, এটা পাওয়ার উপরে পাওয়ারের মানটা বাড়তেছে আলটিমেটলি আস্তে আস্তে নাকি। আর ধরেন আমরা 10 টু দি পাওয়ার x বাই 3 ধরেন এরকম ধরলাম, x এর মান যদি বাড়ে উপরে পাওয়ারটা বাড়তেছে না, এই উপরেটা পাওয়ার যদি বাড়ে পুরো মানটা বাড়তেছে না তাই তো। এটা বুঝছেন হ্যাঁ, মানটা বেড়ে যাচ্ছে না। দেখেন কোনো কারণে যদি বিডিটা বাড়াইতে পারি তাহলে কি হবে, এই মানটা বাড়তেছে, সেই মান থেকে এইটা মান বাড়া মানে কি আলটিমেটলি পুরোটার মান বাড়া তাই তো। তাহলে বলতে পারতেছি না যে ভিডি যত অ্যাপ্লাই করবো তত কি হবে, ভোল্টেজ যত বাড়াবো তত কি হবে, কারেন্টের মানটা বাড়বে। এটা তো বুঝছেন, এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, এটা মনে রাখা দরকার নাই, এটুকু বুঝেন। অথবা বুঝেন যে ডায়োডের একটা যদি আমরা ভোল্টেজ বাড়াইতে থাকি, বায়াসিং ভোল্টেজ বাড়াইতে থাকি তাহলে কি হবে, কারেন্টের মান বাড়তে থাকবে। এখন বাড়তে বাড়তে কি আজীবন বাড়তে থাকবে, ইনফিনিটি হয়ে যাবে এরকম হবে না, একটা পর্যায়ে কি হবে স্যাচুরেশনে চলে যাবে, বুঝতে পেরেছি। তাহলে দেখেন আলটিমেটলি কি হচ্ছে, যখন ভোল্টেজ বাড়াচ্ছিলাম এটা কি হচ্ছিল বাড়তেছিল, বাড়তে 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 একটা সময় কি হয়ে গেছে স্যাচুরেশন হয়ে গেছে। এই যে স্যাচুরেশন যেটা পাইছে এটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট আসলে। বা এত কথা বাদ দেন, সহজভাবে বুঝেন এটা কি, এই পাঁচটা হলো ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন। ফরওয়ার্ড বায়াসিং কি হয় আমাদের, ভোল্টেজ যত বাড়াবো কারেন্ট কি হবে বাড়বে তাই তো, কারণ ফরওয়ার্ড বায়াস আমাদের কারেন্টটাকে ফ্লো করতে দেয়, তাহলে ভোল্টেজ যত বাড়াবো কারেন্ট তত বাড়বে, কিন্তু সেটা নির্লিয়ারলি বাড়বে না, যেরকম হবে না যে ভোল্টেজ যদি দ্বিগুণ বাড়ায় কারেন্ট দ্বিগুণ বাড়বে, এরকম হবে না। একটা সময় যায় স্যাচুরেশন, মানে ধরেন ভোল্টেজ বাড়াইছি 5 ভোল্ট দিছিলাম, একটা কারেন্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়েছে, তাহলে 10 ভোল্ট দিলে কত হওয়ার কথা নরমালি, আচ্ছা ব্যাপারটা এরকম হবে না, ওটা নন লিনিয়ারলি হচ্ছে, মানে একটু কার্ভ আকারে হবে আর কি, বুঝতে পারছেন। মানে দ্বিগুণ বাড়লে যে কারেন্টের মান দ্বিগুণ বাড়বে ব্যাপারটা এমন না, একটু কার্ভেচার হবে, কিন্তু একটা পর্যায়ে কি হবে আলটিমেটলি স্যাচুরেশন হয়ে যাবে। এটা ছিল ফরওয়ার্ড বায়াসিং কন্ডিশন। আর রিভার্স বায়াসে কি আমাদের কারেন্ট কি ফ্লো করতে দেয় আমাদের জিরো না। দেখেন কারেন্ট মানে কাইন্ড অফ এরকম হয় যে রিভার্স বায়াস অ্যাপ্লাই করতেছি, উল্টা দিকে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, মানে আলটিমেটলি কি বলে এটা গ্রাফের এই সাইডটা কি পজিটিভ, এই পার্টটা কি নেগেটিভ। আমরা যখন পজিটিভ ভোল্টেজ বা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করতেছিলাম তো আলটিমেটলি কারেন্টটা ফ্লো করতেছিল, বাড়তেছিল। হ্যাঁ, আর যখন আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করতেছি আলটিমেটলি দেখেন তো এটা খুব জিরোর কাছাকাছি না, এই ভ্যালুটা এতটুকু। এই যে এই দেখেন আপনার এখানে আইডিয়াল একটু হওয়ার কথা ছিল কি, একদম জিরো হওয়ার কথা ছিল তাই না, জিরো হওয়ার কথা ছিল। তারপর কিছু কারেন্ট পাচ্ছি, কেন পাচ্ছি বলেন তো, ওই যে বলছিলাম না মাইনরিটি পিরিয়ড থাকে, হ্যাঁ আলটিমেটলি ভোল্টেজ বাড়াচ্ছি মানে নেগেটিভ দিকে বাড়াচ্ছি, রিভার্স বায়াস বাড়াচ্ছি আর কি। কি হলো আচ্ছা ওকে ওকে তাহলে কি বললাম যে আমাদের ফরওয়ার্ড বায়াস হলে আলটিমেটলি ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ার কথা, আর রিভার্স বায়াস হলে কারেন্টের মান কত হওয়ার কথা, জিরোর কথা। আলটিমেটলি এরকম হওয়ার কথা ছিল যদি বলি, দেখেন ভোল্টেজ বাড়াচ্ছি কারেন্ট বাড়তেছে এরকম হবে, আর যদি হইতো তাহলে কত হওয়ার কথা ছিল, এটা জিরোর কথা ছিল তাই না। কিন্তু আমরা কিছু কারেন্ট পাচ্ছি কেন, মাইনরিটি কেরিয়ারের জন্য তাই না। কিন্তু আস্তে আস্তে যদি রিভার্স উল্টা দিকে বাড়াতে থাকি ভোল্টেজটা, আলটিমেটলি কি হবে, আর সময় দেখা যাবে ওটা ব্রেকডাউন ঘটে গেছে, মানে ওই যে ডিপ্রেশন উইথটা কি হচ্ছিল বাড়তেছিল না, এত বেশি পটেনশিয়াল তৈরি হবে ওখানে যে আসলে ওই রিজনটা ভেঙে যাবে। আপনি কেউ যদি অনেক বেশি বাধা দিতে থাকে আলটিমেটলি কি হয়, বাট প্রেশার দিচ্ছে তাকে কেউ এরকম হয়েছে ডক্টর আসলে এটাই ওকে যদি হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলছে, যদি রিভার্স ফোর্সকে বেশি অ্যাপ্লাই করতে থাকেন একটা কি হবে ব্রেকডাউন করে যাবে।
এত বেশি নেগেটিভ কি হবে ওখানে আসলে দেখা যাচ্ছে চার্জ তৈরি অনেক কিছু চার্জ তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? ব্রেকডাউন বোর্ডে ওখানে যে অ্যাটমগুলো আছে, ইভেন অ্যাটমগুলো দেখা যাবে যে অ্যাটমগুলো থেকে ইলেকট্রনগুলো ছিল ওগুলো অ্যাটমগুলো থেকে বের হয়ে গেছে, বুঝতে পারছেন? মানে ওই ওখানকার পটেনশিয়ালে ওখানকার মধ্যে যে অ্যাটমগুলো ছিল, অ্যাটমগুলো তো ইলেকট্রন ছিল তাই না, ওই ইলেকট্রনগুলো অ্যাটম থেকে বের হয়ে গেছে, এরকম তৈরি হবে। মানে ব্রেকডাউন বোর্ডে এক্সাম্পল। তাহলে ব্রেকডাউন যদি পড়ে যায় তখন আবার কি হবে? বাধা নাই, তখন কি আবার অনেক বেশি, তাই তো? তাহলে এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এই যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। এটাতে যেই ভোল্টেজ অ্যাপ্লাই করলে রিভার্স উল্টা দিকে ভোল্টেজ, যেই ভোল্টেজ অ্যাপ্লাই করলে ব্রেকডাউনটা করে সেটা কি বলা হয়? রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। আর এই দিকে যে ফরওয়ার্ড যেটা বলা হয়, এখানে যে স্যাচুরেশন তৈরি হয়েছে এটা কি বলা হয়? ফরওয়ার্ড ভোল্টেজ। বুঝতে পেরেছি? আলটিমেটলি কি হয় যদি বলি, ফাইনালি যদি মানে সামারি করি, আমাদের যদি ফরওয়ার্ড বায়াসিং হয় তাহলে ভোল্টেজ বাড়লে কি হয়? সেটা কি লিনিয়ারলি হয়, মানে দ্বিগুণ বাড়লে দ্বিগুণ হয় এরকম কিছু? লিনিয়ারলি হয় না, নন লিনিয়ারলি হয়। তো কার কারণে আছে হয় আর কি। ওকে, আর রিভার্স বায়াসে কি হয়? কারেন্ট ফ্লো হয়তো দেয় না, কিন্তু কিছু পরিমাণ কারেন্ট আমরা পাই, কার সাথে মাইনরিটি গ্রেডের জন্য। কিন্তু যদি আমরা অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে আলটিমেটলি কি হবে? ব্রেকডাউন করবো। ব্রেকডাউন করলে আবার কি পাবো? মানে হিউজ অ্যামাউন্ট কারেন্ট পাবো তখন আবার, বুঝতে পেরেছি? ওকে, আপনাদের কিন্তু পরীক্ষা আসতে পারে যে আপনার একটা ডায়োডের আপনার ক্যারেক্টারিস্টিক্স কার্ডটা আঁকার জন্য, তখন আসলে কি কোন কার্ড রাখবেন? এই কার্ডটা সোজা রে আরে হ্যাঁ এগুলো মার্ক করবেন, মার্ক করবেন। সেটা তো জানি না, সেটা পরীক্ষা আসুন, মার্ক করতে শুরু হলো। হ্যাঁ এগুলো লাগবে না, আপনি এইটা ক্লিক করে ওকে। আচ্ছা ওটা তো বুঝলাম, দেখেন ওটা তো বুঝলাম নর্মাল কিসের জন্য, ডায়োডের জন্য। কিন্তু আইডিয়াল যদি হইতো, আইডিয়াল তো দেখেন আমরা কোনো কিছু ভোল্টেজ অ্যাপ্লাই না করলে কারেন্ট পাওয়ার কথা, আইডিয়াল তো বাধাটা নাই। দেখেন আলটিমেটলি দেখেন, এটা না এইভাবে না দেখাই, আমি যদি নর্মালিটা দেখাই যে প্র্যাকটিক্যাল ডায়োডে আসলে কি হয়। দেখেন প্র্যাকটিক্যাল ডায়োডে কি হয়, আমি বলছিলাম যে যদি সিলিকন হয় মিনিমাম ভোল্টেজ কত লাগে? মাঝখানে বাধাটা কত ছিল? 0.7। তাহলে মিনিমাম আমাদের বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে 0.7, যাতে ওই ভোল্টেজটাকে বাধা পার করতে পারে। মানে আমি বলতে চাইছিলাম, ধরেন আপনি ধরাচ্ছেন, কেউ আপনাকে ধরে রাখতেছে 7 ভোল্টের বাধা, 0.7 বাধা দিচ্ছে, আপনার শক্তি তার থেকে বেশি হইতে হবে মিনিমাম, তাই তো? তাহলে আপনার কোনো কারণে যদি ভোল্টেজ অ্যাপ্লাই ভোল্টেজটা, সাপ্লাই ভোল্টেজটা 0.7 থেকে বেশি হয়, তখন না কারেন্ট পাবে। মিনিমাম কত ভোল্টেজ লাগবে? 0.7 থেকে 0.7 পর্যন্ত কোনো কারেন্ট ফ্লো করবে না। হ্যাঁ 0.7 থেকে বেশি। তাহলে একটা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে কারেন্ট ফ্লো করার কন্ডিশন কি? দুইটা, এক হলো ফরওয়ার্ড বায়াস হতে হবে, আরেকটা কি? ফরওয়ার্ড বায়াসে মিনিমাম যে ভোল্টেজটা ছিল, ওই যে আপনার পটেনশিয়াল ভোল্টেজ ছিল তার থেকে বেশি হতে হবে, তাই না? একে তো ফরওয়ার্ড বায়াস, তারপর আবার মিনিমাম যে ভোল্টেজটা প্রয়োজন ছিল তার থেকে বেশি হতে হবে, তাই তো? আর জার্মিনাল ক্ষেত্রে কত হবে সেটা? 0.3 থেকে, এটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে বুঝাচ্ছি, তাই তো? এটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে, সরি আইডিয়াল ডায়োড না, এটা হলো প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে তাহলে কি হওয়ার কথা? আইডিয়াল ডায়োডে তো কোনো ব্যারিয়ার নাই, তাই না? তাহলে 0 থেকে কারেন্ট ফ্লো করার কথা। আইডিয়াল ডায়োডে কি বলছিলাম, যে মাঝখানে কোনো বাধা নাই, তাহলে তো 0 থেকেই সরাসরি ফ্লো করার কথা। আর আইডিয়াল ডায়োডের কারেন্ট রিভার্স কারেন্ট কত হওয়ার কথা? 0, এই যে 0, বুঝতে পারছিস? হ্যাঁ এটা ব্রেকডাউন ওর তো বাধাই নেই, ব্রেকডাউন করতে হবে। ব্রেকডাউন হতে পারে, বুঝছেন? আইডিয়াল বলতে কিছু নেই আসলে, অ্যাকচুয়ালি আইডিয়াল আসলে বা ন্যাচারালি আইডিয়াল বলে কোনো কিছু হয় না। হ্যাঁ এটা একটু হাইপোথেটিক্যাল জিনিস। ওকে, তাহলে আইডিয়াল আর ইসটা বুঝতে পেরেছি, প্র্যাকটিক্যাল ডায়োড জিনিসটা, প্র্যাকটিক্যাল ক্যারেক্টারিস্টিকটা। যদি আপনাদের পরীক্ষায় আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক রাখতে বলে তাহলে কি কোনটা রাখবেন? কত থেকে শুরু করবেন? 0 থেকে, তাই তো? আর যদি আর প্র্যাকটিক্যাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক তাহলে না, সেটা তো বলিনি আমি কোনটার জন্য। যদি প্র্যাকটিক্যাল যদি সিলিকন বলি তাহলে জার্মিনাম বলে 0.7 থেকে 3 থেকে, আর সিলিকন বললে 0.7 থেকে। আর এইদিকে হলো দেখেন সিলিকনের রিভার্স ক্যারেক্টারিস্টিক এরকম, জার্মিনামে এটা, জার্মিনামে এটা কিছুটা মান বেশি পাই, সিলিকনের একটু কম পাই আর কি রিভার্স ক্যারেক্টার, বুঝতে পারছি? তাই এটা আসার সম্ভাবনা আছে পরীক্ষা, হ্যাঁ? আচ্ছা ক্লাস মনোযোগ দেননি?
বলছিলাম দেখেন আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ মানে কি উপর এটা হলো আই ভার্সেস বি কার্ভ, এটাকে বলে বিআই কার্ভ বলা হয়, ক্যারেক্টারিস্টিক বলা হয় বা আইবি ক্যারেক্টারিস্টিক বলা হয়। ক্যারেক্টারিস্টিক আপনাদের পরীক্ষা এরকম আসতে পারে যে একটা ডায়োডের বিআই কার্ভ অথবা আইবি ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকার জন্য, মানে কি আইবি ক্যারেক্টারিস্টিক মানে হলো আই ভার্সেস ভি, বা বিআই বললো সেটা বুঝবেন যে এই এক্স এক্স বড় ওয়াই এক্স বড় কি থাকবে আই, আর এক্স বড় কি ভি, এটা যেন মনে থাকে। তাহলে চিত্র এঁকে দিলেন না কিন্তু কোনটা কি সেটা বুঝতে ভালো লাগবে, তাই না? দেখেন আমরা বলছিলাম এই পাশটা কি আমাদের ফরওয়ার্ড বায়াস, কারণ এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, আর এই পাশটা কি রিভার্স বায়াস, তাই তো? কারণ এইদিকে ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছে, তাই তো? তাহলে ফরওয়ার্ড বায়াস আমি কি বলছিলাম, আমাদের তো নর্মাল প্র্যাকটিক্যাল ডায়োডে কি হয়, একটা মাঝখানে ডিপ্লেশন হিসেবে তৈরি হয়, ওখানে একটা কি আমাদের পটেনশিয়াল ব্যারিয়ার থাকে, সেটা সিলিকনের জন্য কত 0.7, আর জার্মানিয়ামের জন্য কত 0.3, তাই তো? আমি বলছিলাম ধরুন কেউ আপনাকে বাধা দিচ্ছে, দৌড়াচ্ছেন বাধা দিচ্ছে 0.7 ভোল্টে, তো আপনার ভোল্টেজ কত হতে হবে তার থেকে বেশি হতে হবে, তাহলে আপনি তাকে অতিক্রম যেতে পারবেন। আর যদি কেউ 0.3 ভোল্টেজ দেয় বাধা, তাহলে কি হবে, আপনার 0.3 থেকে বেশি হতে হবে। তাহলে দেখেন আমি কি করলাম, যদি জার্মানিয়ামের কি হয় আমি 0.3 পর্যন্ত তাকে অ্যাপ্লাই করলাম, তাই না? কিন্তু এখান থেকে খুব বেশি কারেন্ট আমরা পাইলাম না, কিন্তু যখন 0.3 এর বেশি হয়ে গেছে তখন আমরা কি পেয়েছি, অনেক হাই কারেন্ট পেয়ে গেছি, বুঝতে পেরেছি? যখন আমরা জার্মিনিয়ামের জন্য সিলিকনের জন্য দেখলাম 0.7 পর্যন্ত আমরা খুব বেশি কারেন্ট পাইলাম না, কত মাত্র 5 মিলিঅ্যাম্পিয়ার পেলাম বা 10 মিলিঅ্যাম্পিয়ার, এটা খুব কম রেঞ্জের। কিন্তু যখন আমরা 0.7 থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি তখন কি হয়েছে, আমাদের অনেক হাই কারেন্ট ফ্লো হয়েছে, বুঝতে পেরেছি? আর এইটা রিভার্স বায়াসে কি হবে, রিভার্স বায়াসে আলটিমেটলি এই কারেন্টটা আইডিয়াল কেসে 0 হওয়ার কথা, কিন্তু আমরা কিছু হলো কারেন্ট পাবো, কত দেখেন এইটা কত হবে, খুব জোর হলে 1 মিলিঅ্যাম্পিয়ারের 5 ভাগের 1 ভাগ, তো 0.2 মিলিঅ্যাম্পিয়ার সরি মাইক্রোঅ্যাম্পিয়ার রেঞ্জ, এটা অনেক ছোট কারেন্ট। হ্যাঁ স্যার সিলিকনের ভিতরে কি 1 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে স্যার ফিক্স না, ফিক্স না, এটা তো এমনি দেখানো হয়েছে মোটামুটি, এটা তো ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে, এটা জাস্ট একটু বোঝানোর জন্য, এটা ফিক্স, এই ভোল্টেজটা ফিক্স, কারেন্টটা ফিক্স, ভোল্টেজটা ফিক্স, হ্যাঁ ভোল্টেজটা ছিল 0.7 আর 0.3, এটা ভোল্টেজটা ফিক্স ছিল, অ্যাপ্লাই ভোল্টেজটা কারেন্টের মানে এটা ফিক্স। তাহলে দেখা যায় সিলিকনের জন্য আমরা একটু কম কারেন্ট পাবো, জার্মিনিয়ামের জন্য কিছুটা বেশি পাবো, বুঝতে পেরেছি? বা চিত্রটা আলটিমেটলি এরকম হবে আর কি। এই পাশটা কি আমরা ফরওয়ার্ড বায়াস রিজন, এটা কি রিভার্স বায়াস রিজন, আর যদি বললাম যদি রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে থাকি আলটিমেটলি কি হয়, একসময় কি হয় ব্রেকডাউন করবে না, তো ওই যে যেই ভোল্টেজের কারণে রিভার্স বায়াস, যে ভোল্টেজের কারণে ব্রেকডাউনটা ঘটে সেটা কি বলা হয়, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, বুঝতে পেরেছি? বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ কাকে বলবো, রিভার্স যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে ব্রেকডাউনটা ঘটে, মানে যত ভোল্টেজ অ্যাপ্লাই করলে মিনিমাম যত ভোল্টেজ অ্যাপ্লাই করলে ব্রেকডাউনটা ঘটে সেটা কি রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, বুঝতে পেরেছি? ওকে ওকে, তাহলে আমি বলতেছিলাম যে আপনাদের পড়া শুরুই করছিলাম এটা দিয়ে যে একটা ডায়োড সুইচের মতো কাজ করে, তাই না? সেটা কিভাবে দেখায়, এটা সুইচের কাজ কি, অন অন মানে কি, অফ মানে কি, অন মানে হলো অটোমেটিক কারেন্ট ফ্লো হতে পারবে, অফ মানে কি ওপেন সার্কিট, সেটা দেখো মানে অন মানে হলো সেগুলো ধরেন সুইচ এরকম থাকে, শর্ট সার্কিট বলতে পারেন, শর্ট সার্কিট বলতে পারেন বা ক্লোজ সার্কিট বলতে পারেন, যে একটা সুইচ থাকে এরকম, এটা ক্লোজ মানে কি এই পাশ থেকে এই পাশে কারেন্ট ফ্লো হতে দিচ্ছে, তাই না? আলটিমেটলি তখন কি হয়, এটাকে আলটিমেটলি একটা ওয়াইড দিবেন এরকম আর কি, যে এটা শর্ট সার্কিট বলতে পারেন, তাই তো এরকম আর কি। আর যদি এটা ওপেন থাকে তার মানে কি, মানে কি জায়গা নেই, তাই তো? এখন আমার প্রশ্ন হলো যখন ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছিলাম একটা আইডিয়াল কি করতেছিল বলেন তো, ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছিলাম তখন কারেন্ট ফ্লো দিচ্ছিল না, তাহলে তখন কি হচ্ছে, এই কিসের মতো কাজ করতেছিল বলেন তো, না 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 আলটিমেটলি এরকম হচ্ছিল না, কারেন্টটা যেতে দিচ্ছিল এদিক দিয়ে, তাই তো? আর যখন রিভার্স বায়াস অ্যাপ্লাই করেছিলাম তখন কিসের মতো, এটা তো কারেন্ট যেতে দিচ্ছিল না, তাই না? তখন কি হয়েছিল বলেন তো, ওপেন সার্কিটের মতো কাজ করতেছে না, তাই তো? কারেন্ট দিচ্ছিল মানে কি ওপেন সার্কিটের মতো কাজ করতেছে, তার মানে বলতে পারি একটা ডায়োড কিসের মতো কাজ করে, সুইচের মতো কাজ করতে পারে। সেটা কি হতে পারে বলেন তো, যখন আমরা ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব, কিন্তু ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে কিন্তু হচ্ছে না, ওই যে মিনিমাম একটা ভোল্টেজ থাকবে সেটা, কিন্তু আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যদি বলি ওটা তো লাগতেছে না, পটেনশিয়াল ভেরিয়েটর নেই, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হবে সেটা
শর্ট সার্কিটের মধ্যে কাজ করবে বা ক্লোজ সার্কিটের মধ্যে কাজ করবে, আর যদি রিভার্স বাইস হয় ওপেন সার্কিট। তার মানে কারেন্ট দেখেন এই দিক থেকে যেতে পারতেছিল, তাই না? আইডি কারেন্টটা এই পাশ থেকে এই পাশে যেতে পারতেছিল, কিন্তু কারেন্ট যদি এই দিক থেকে এই দিকে যেতে চায় তাহলে কি পারতেছে? তখন কিসের মধ্যে কাজ করতেছে? ওপেন সার্কিট। তাহলে এই পাশে এই তাহলে এই ডায়োডের মধ্যে কারেন্ট কত? আইডি। আর এই দিক কারেন্ট যদি এই দিক থেকে যেতে যায় তাহলে কারেন্টের মান কত? 0। কারেন্ট যেতে পারতেছে না, তাই না? তাই তো বুঝতে পেরেছি ওপেন সার্কিট শর্ট সার্কিট কন্ডিশনটা, বা কিভাবে একটা ডায়োড সুইচের মতো নেচারে কাজ করে। হ্যাঁ, ওকে। কত মিনিট আছে দেখেন তো আমাদের ক্লাসের? হ্যাঁ, মাত্র 5 মিনিট। আমাদের কত কি পড়ার ছিল? আজকে তো সিলেবাস শেষ হবে না, এমনিতে আপনি সারা সপ্তাহে একটা ক্লাস করবেন না, বুঝে না। আপনি খালি বলে দিবেন যে লাস্টে এতটুকু পড়েন, এইগুলো আসবে না, আমি সেটা তো বলি না। ধরেন আপনার 10টা টপিক আছে, 10টা টপিকে আপনি 5টা বুঝলেন, বাকি 5টা যে পড়াই হলো না, কিন্তু কিছুই বুঝবেন না। স্যার বুঝবো স্যার, এগুলো বুঝলে ওগুলো এমনি বুঝবেন। আপনি খালি বলে দিবেন যে এগুলো আসবে। দাঁড়ান আরো একটু দেখি আর কি করা যায় কিনা। না বেশি কিছু দেখবো না, লাস্ট একটু দেখি কি দেওয়া যায়। আচ্ছা, তাহলে এটা যেটা দেখতেছিলাম যে আমাদের যখন কি বলে ফরওয়ার্ড ব্যাস, তখন কি বা কারেন্ট এদিক থেকে যেতে পারতেছিল বা শর্ট সার্কিটের মধ্যে কাজ করতেছিল, রিভার্স ব্যাসের ক্ষেত্রে কি ওপেন সার্কিটের মধ্যে কাজ করতেছিল। তাহলে যদি ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে চিন্তা করি, ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে একটা আমাদের এখানে যেহেতু বাধা পাচ্ছিল, কিছু হলে বাধা পাচ্ছে বা ভোল্টেজ আছে কারেন্ট দিচ্ছি, কিছু হলে বাধা আছে, তাই না? তাহলে আমাদের সেই এই মানে কি বলে ওটাকে ফরওয়ার্ড রেজিস্ট্যান্সের মানটা কত হবে? ধরেন আমি যদি এরকম কার্ভটা হয়, কার্ভটা এরকম, এখানে ধরেন 5 ভোল্ট অ্যাপ্লাই করলাম, আর এটার করসপন্ডিং কারেন্ট কত পাইলাম? ধরেন 10 মিলি অ্যাম্পিয়ার পাইলাম। তাহলে এটা ভোল্টেজ ইসের মান কত? রেজিস্ট্যান্সের মান কত? 2 না V বাই I না, V বাই I তো তাহলে কত? V কত? 5 ভোল্ট, তাই না? I কত? 10 মিলি অ্যাম্পিয়ার, তাই না? তাহলে কি বলুন তো 0.5 কি বা কি কিলো বা 500 ওহম। আর যদি রিভার্স ব্যাস হতো, এটা রিভার্স ব্যাসের কারেন্ট কত? 0। 0 তে কোন কি 0 ভাগ করলে কত হয়? 0 ভাগ করলে কোন কি 0 তে ভাগ করলে কত হয়? 0 ভাগ করলে 0 হলে 0 ভাগ করলে হয়? হ্যাঁ, যে অসংখ্য বলছেন সে একদম কারেক্ট কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ, সোজা কথা বুঝেন। আমি একটা আপনাদের একটা চিন্তা করার জায়গা দিই। ধরেন আপনার কাছে 10টা আপেল আছে, 10টা আপেল আছে, তো 5 জনের মধ্যে ভাগ করে দিবেন, তাহলে কত করে পাবে? 2 করে পাবে। এরপরে প্রশ্নটা হলো তাহলে এটা কি বোঝা যায় যে আপনি কি বলতে কি হবে বলবেন কি 10 কে 5 দ্বারা ভাগ করবেন, তাই না? এভাবেই তৈরি করছি। এখন আপনার প্রশ্ন হলো 10টা আপেল আছে, 0 জন মানুষের মধ্যে ভাগ করে দিবেন, কত করে পাবে? 10 না আমার প্রশ্নটা হলো 10টা আপেল 0 জন মানুষের মধ্যে ভাগ করে দিবেন, তাহলে এটা কি বলতে পারি? আপনি এটা জিনিসটা কি গণনাটাকে সংজ্ঞায়িত করতে পারতেছেন না, তাই না? বা উল্টা কথা যদি বলি, উল্টা কথা বলতে বলেন আপনি হিসাব করছেন এইভাবে 10 দিয়ে 5 দ্বারা ভাগ করে 2 হয়, মানে কি? মানে হলো আপনি যদি এরকম 5টা 2 যোগ করেন তাহলে 10 পাবেন, তাই তো? এখন আমার প্রশ্ন, যদি আপনি ধরেন 10/0 হয়, এখন প্রশ্ন এটা কত? এটা দেখেন আপনি আসলে কি মিন করতেছেন, বা এটা তো এটাও বুঝায় যে 2টা 5 যোগ করলে 10 হয়, এটা বুঝাচ্ছে না? 2টা 5 যদি যোগ করেন তাহলে 10 হয়, তাই তো? এখন আমার প্রশ্ন, তাহলে এটা তো কি মিন করতেছে যে কয়টা জিনিস যোগ করলে 10 হয়? অসীম যোগ করলে কি 10 হবে? না, হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? এই ভাগটা দিয়ে কি বোঝায় আসলে যে 2টা 5 যদি যোগ করি তাহলে 10 হয়, তাহলে 10 কে 0 তে ভাগ করি তাহলে কয়টা জিনিস যোগ করলে 10 হয়? এই জিনিসটা আসলে সংজ্ঞায়িত দেওয়া যায় না, সংজ্ঞায়িত করা যায় না, বুঝতে পেরেছি? এই কারণে এটাকে বলা অসংজ্ঞায়িত। তাহলে যে অসংজ্ঞায়িত বলছেন সে একদম কারেক্ট বলছেন, কিন্তু তাহলে আমরা এখানে ইনফিনিটি লিখলাম কেন? সংজ্ঞায়িত আর ইনফিনিটি এক জিনিস না। ইনফিনিটি মানে কি বোঝাচ্ছে?
যাচ্ছে যে অসীম সংখ্যক যদি জিরো যোগ করেন তাহলে আপনি 20 ভোল্ট পাবেন সম্ভব? ঠিক আছে মানে মান আছে কিন্তু অসীম। হ্যাঁ কারেন্টের ক্ষেত্রে এটা অসীম বলতে তো আছে যে কি পরিমাণ কারেন্ট আছে নির্ণয় করা যাচ্ছে না এটা আমার কথা বুঝছেন, এই কারেন্ট বাদ দেন, 20 কে জিরো দ্বারা ভাগ করছেন মানে কি বোঝাচ্ছে কতগুলো জিরো যোগ করলে 20 হবে? আজীবন যদি জিরো যোগ করে থাকে 20 হবে কোনদিন? তাহলে অসীম কেন, অসীমের আরো বেশি কি জিজ্ঞাসা করতে। আচ্ছা, যখন আমরা ফিজিক্স বা আমরা এখানে বা এই পড়ি জিরো বলতে আমরা কখনোই আসলে এক্সাক্ট জিরো বুঝি না। মনে রাখবেন জিরো যখন বলা হয় আপনারা হয়তো পড়েন টেন্স টু জিরো, বলা হয় জিরোর কাছাকাছি। কাছাকাছি কোনো একটা মান। হ্যাঁ, তাহলে জিরোর কাছাকাছি কোনো একটা মানকে আমরা মানে সরাসরি আমরা জিরোই লিখি এখানে, কিন্তু এইখানে এক্সাক্টলি জিরো বলতেও সেই জিরোটা বোঝায় না। দেখেন কোনো কারণে যদি বলি 1 কে 10 দ্বারা ভাগ করেন কত আসবে? 0.1। আর যদি উল্টা করি 0.1 দ্বারা ভাগ করি কত আসবে? 10। 1 কে যদি 0.01 দ্বারা ভাগ করি কত আসবে? 100। যদি 1 কে 0.001 দ্বারা ভাগ করি কত আসবে? তাই না? তো এটা বার কত ছিল? একটু বেশি। এটা কত? এটা কত? এটা জিরো কাছাকাছি না আলটিমেটলি? দেখেন যত আমরা জিরো কাছাকাছি যাচ্ছি রেজাল্টে কত বাড়তেছে? বাড়তেছে। যদি আমরা এখন আপনি আরো আরো জিরো হ্যাঁ জিরো কাছাকাছি বলতে আসলে কত? জিরো কাছাকাছি বলতে আসলে কিছু নাই, মানে অনেক অসীম দিতে পারবে, তাই না? আলটিমেটলি এদিকে কি আসলে সত্যি এদিকে কি বলে থাকেন জিরো কাছাকাছি থাকেন রেজাল্ট কি হতে থাকবে? বার থাকবে। আলটিমেটলি এটা যদি জিরো কাছাকাছি এটা কি বলতে পারি? অসীমের কথা বলতে পারি না? তাহলে এখানে জিরো বলতে আসলে এক্সাক্ট জিরো বোঝায় না, এটা বোঝা হলো জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালু। জিরোর কাছাকাছি কত আসলে? অনেক কাছাকাছি। কিন্তু এই অনেক কাছাকাছি রেজাল্ট কোন দিকে যায়? অসীমের দিকে যায়। বুঝতে পারছি? তাহলে এই কারণে কোনো কিছু দ্বারা জিরো দ্বারা ভাগ করতে যদি দেখেন অসীম, আসলে বোঝাবে সেখানে যে জিরোর মান অ্যাকচুয়ালি জিরো না, জিরো কাছাকাছি ভ্যালু, এই কারণে সেখানে অসীম আসছে। কিন্তু যদি একদম পিওর ম্যাথে চিন্তা করেন কোনো কিছু জিরো দ্বারা ভাগ করে সেটা অসংজ্ঞায়িত। কারণ কি? ওই যে বললাম আজীবন যদি জিরো যোগ করেন কোনো দিনই 20 হবে না, বুঝতে পারছি? তো এই জিনিসটা এবার অসংখ্যায়িত। এবার আরেকটা টার্ম আছে আপনারা বলছেন পুরো সম্পর্কে, আমি একটু এই টপিকে বাইরে কিছু পড়াচ্ছি, ম্যাথমেটিক্স পড়াচ্ছি আপনাদের। 10 কে 0 দ্বারা ভাগ করেন বললাম যে এটা কি বলে এটাকে? অসংখ্যায়িত। আমি যদি 0 দ্বারা 0 কে ভাগ করি এটা কি? এটা কি অসংখ্যায়িত? এরও অসংখ্য না, কি বলবো বুঝতেছি না। কোন ভাগ বলতে কি বোঝায় এটা বুঝেন? এই ভাগ বলতে আমি বলতাম 10 কে 5 দ্বারা ভাগ করছেন মানে কি? যে রেজাল্ট পাইছেন তো 2টা 5 যোগ করে 10 হয়। এভাবে চিন্তা করুন জিনিসটাকে। 0 কে 0 দ্বারা ভাগ করছেন রেজাল্টটা কত? অসীম না, এটা কি বলবো মানে কয়টা 0 যোগ করলে 0 হবে? এটা এরকম বোঝাচ্ছে না রেজাল্টটা? হ্যাঁ, মানে আপনি একটা 0 যোগ করলেও 0 হবে, দুইটা 0 যোগ করলেও 0 হবে। এটাকে বলা হয় অনির্ণেয়। একদম আনডিফাইন্ড ইংলিশে, অসংজ্ঞায়িত, এটা ডিফাইন করা যাচ্ছে না। আর হলো আনডিটারমাইন্ড, নির্ণয় করা যাচ্ছে না। এটা কিন্তু আলাদা জিনিস। তার ক্যালকুলেটর বলছে can divided by 0। ওকে, তার মানে বুঝলাম কি? এটা বোঝাচ্ছে যে আসলে নির্ণয় করতে পারতেছেন না আসলে কত বলবে আপনাকে। তো আপনি যদি 5 বলেন আর বলে 10টা 0 যোগ করলে 0 হয়, তাও তো সঠিক, তাই না? মানে কোনো কিছু মনে রাখেন, কোনো কিছু সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি বলা হয়? অসংজ্ঞায়িত। আপনি সংজ্ঞা দিতে পারতেছেন না, কয়টা 0 যোগ করলে 10 হবে, এটা তো সংজ্ঞাই হয় না, কোনোভাবেই সংজ্ঞায়িত করা যাচ্ছে না। কিন্তু কোনো ভাবে যদি 0 দ্বারা 0 কোন ভাগ করতে কি এটা কি অনির্ণেয়। যাক, এটা আপনারা না জানলে চলবে, এটা আসলে ম্যাথমেটিক্সের বিষয়। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা আপনারা একটু কাইন্ডলি দিয়ে দেন। কয়জন আছেন আপনারা আজকে? হ্যাঁ, আপনি দিয়ে দেন। বা আপনি একই সেকশনে তো? কয় তারিখ আজকে? 25/4/2025। আপনার হলো 16 ইভিনিং 16A এ, তাই তো? এবার রোলগুলো বলা শুরু করেন একটা থেকে। স্টপ করে আচ্ছা, শুরু করেছি কি আপনাদের? এটা তো স্টপ করবেন, এখন স্টপ করেননি।